একবার আপনারা ফ্রিজের মধ্যে এইভাবে চা ছাঁকনি রেখে দেখুন, গ্যাসের খরচ অর্ধেক কমে যাবে বন্ধুরা। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আদা নিয়ে। অনেক সময় দেখা যায় আদার সামান্য পরিমাণে পেস্ট আমরা কোনো তরকারিতে হয়তো ব্যবহার করব, কিন্তু সামান্য পরিমাণে আদা মিক্সিতে পেস্ট করা যায় না। গ্রেটারে গ্রেট করলে দেখা যায় আদাটা ছোট ছোট টুকরো হয়ে যায়। তাই মিক্সার ছাড়াই আমরা আদাটাকে পেস্ট করে নিতে পারি। আমাদের যে গ্রেটার থাকে, গ্রেটারের ওপর এই ধরনের মোটা কোনো পলিথিন নিয়ে নেবেন। এখানে দেখুন আমি দুধের প্যাকেট নিয়েছি, আপনারা দুধের প্যাকেট না হয় তেলের প্যাকেট এইভাবে ভালো করে গ্রেটারের উপর পেঁচিয়ে নিতে হবে। তারপর যদি আপনারা আদাটাকে ঘষতে থাকেন, দেখবেন আদাটা কোনো দানা দানা ভাব কিন্তু আদার মধ্যে থাকবে না। নর্মালভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে দেখবেন ছোট ছোট টুকরো হয়ে যায়, সেটা কিন্তু হবে না। একদম পেস্টের মতো আদাটা আমাদের তৈরি হয়ে যাবে। সামান্য পরিমাণে আদা রসুন আপনারা পেস্ট করতে চাইলে এইভাবে অ্যাপ্লাই করবেন। এই দেখুন আমি কিছু সময় ঘষে নিয়েছি, কত সুন্দর এখানে আমার আদাটা পুরোপুরি পেস্ট হয়ে গেছে। এটাতে কিন্তু আমাদের গ্রেটারও নোংরা হবে না, আর মোটা ধরনের পলিথিন নিলে পলিথিনও কিন্তু ছিঁড়বে না। আপনারা ভাবতে পারেন আদার মধ্যে পলিথিন মিশবে, তা নয়। অনেক সময় আমরা লুচি বা কিছু ভাজা ভাজতে যাব, যারা নতুন গৃহিণী বুঝতে পারি না যে তেলটা ঠিকঠাক গরম হলো কি না। এর জন্য কাঠের যে আমাদের বাড়িতে চামচ হাতাখুন্তি থাকে সেটা নিয়ে নেবেন, বা এই ধরনের ডাল ঘুটনি নিয়ে নেবেন। আপনারা তেলের ওপর দেবেন, সঙ্গে সঙ্গে যদি বাবলস না উঠতে থাকে ফেনা, তারপর কিছু সময় অপেক্ষা করার পর আবার আপনারা দেবেন। এই দেখুন এখন কতটা পরিমাণ ফেনা হচ্ছে দেখতে পাচ্ছেন। তাহলে তেলটা আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে লুচি বা কোনো কিছু ভাজার জন্য। এখন এই তেলে ভাজতে নিলে সেটা ভালোভাবে ভাজা হবে। এইভাবে সহজেই আপনারা বুঝে যেতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে বন্ধুরা। দেখা যায় জামা কাপড়গুলোর মধ্যে হয়তো কোনো কারণে কোথাও ফুটো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। এই ধরনের কিন্তু অনেক জামা কাপড় আমাদের থাকেই বাড়িতে, যে এই ধরনের ছিঁড়ে গেলে আমরা আবার টেলার্সে নিয়ে যাই, অনেকটা টাকা খরচা করে ঠিক করি, বা হয়তো সেটাকে আর ব্যবহারই করি না। তাই কোনো রকম সুতো দিয়ে সেলাই করতে লাগবে না, খুব সহজেই আপনারা কিন্তু যেখানে ছিদ্র হয়ে গেছে সেটাকে ঠিক করে নিতে পারবেন। আমি নেল পালিশ নিয়েছি, আর যেখানে ছিদ্র হয়ে গেছে সেফটি পিন নিয়ে সেই জায়গাটার যে সুতোটা আছে সুতোটাকে আমাদের এইভাবে সেফটি পিনের সাহায্যে খুব ভালো করে বের করে নিতে হবে। এইভাবে দেখুন আমি ভালো করে খুঁচিয়ে সেফটি পিন দিয়ে সুতোটাকে বের করে নিলাম। এবার যে কালারের জামা কাপড় আমাদের কিন্তু সেই কালারেরই নেল পালিশ নিতে হবে। উল্টো দিক দিয়ে যে সুতোটা বের করে নিয়েছে সেই সুতোটার উপরে খুব ভালো করে আমরা এইভাবে নেল পালিশটা লাগিয়ে নিলাম। এই দেখুন ভালো করে এখানে আমি নেল পালিশটা লাগিয়ে নিচ্ছি। মোটা করে একটি লেয়ার লাগাতে হবে। তারপর এটাকে কিছু সময় আমাদের রেখে দিতে হবে শুকনো হওয়ার জন্য। যখন শুকনো হয়ে যাবে দেখবেন নেল পালিশটা এতটাই মোটা হয়ে লেগে থাকবে ছিদ্রটা বোঝা যাবে না। আর নেল পালিশ কাপড়ের থেকে সহজে উঠতেও চায় না, তাই অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যে আমরা লেবু খেয়ে থাকি, লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলোকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। ভুল করেও না আপনারা লেবুর খোসা ফেলবেন না। এই দেখুন গরমকালে হোক বা শীতকালে যে কোনো সিজনে লেবু খাই বা লেবু নানা রকম রেসিপিতে ব্যবহার করি। লেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি এর মধ্যে থাকে ভিটামিন মিনারেলস। লেবুতে যেমন ভিটামিন সি থাকে, তার থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি থাকে লেবুর খোসাতে, যেটা আমাদের শরীরকে ডিঅক্সিফাইড করতে সাহায্য করে। এমনকি আমাদের শরীরের ভিটামিন মিনারেলস দিতে সাহায্য করে, শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই লেবুর খোসাকে ভালো ছোট ছোট টুকরো করে নিন। তারপর আমাদের যে খাওয়ার জলের বোতল, খাওয়ার জলের মধ্যে লেবুর খোসাগুলোকে দিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিন। এতে কি হবে, জলের মধ্যে লেবুর খোসার যে উপকারিতা গুণগুলো সেটা কিন্তু জলের খোসার থেকে বের হয়ে জলের মধ্যে মিশবে। এই জলটা আপনারা খেতে পারেন। এতে দেখবেন গরমকালে আপনাদের শরীর সতেজ থাকবে, ভিটামিন মিনারেলের যে ঘাটতি সেটা পূরণ হবে, শরীর অ্যান্টিঅক্সিডেন্ট পাবে। এই ধরনের অনেক কৌটো আমাদের বাড়িতে বেকার হিসাবে পড়েই থাকে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না, হয়তো ঢাকনা নষ্ট হয়ে গেলে। তা ঢাকনা নষ্ট হয়ে গেলে কৌটোগুলোকে সাইডে রেখে দিন। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় বাসন মাজতে গেলে আমরা যখন জামা কাপড় ধুই, বা দেখা যায় মাছ মাংস সবজি ধুই, আমাদের যে সিঙ্ক আছে না, সিঙ্কের মধ্যে নোংরা
আটকে যায় পাইপের মধ্যে, যার কারণে জলটা বের হতে পারে না। এই ধরনের একটি কৌটো বোতল নিয়ে নিন। সেই কৌটো বোতল দিয়ে এইভাবে কি করতে হবে, মানে উঁচু নিচু করতে হবে। এতে একটা জলের প্রেশার তৈরি হবে। পাইপের মধ্যে জমে থাকা নোংরা সেই প্রেশারের কারণে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু জলের থেকে বের হয়ে, মানে জলের বেগে বের হয়ে যাবে। আপনাদের কোনো লোক ডেকে ঠিক করতে লাগবে না। আর আপনাদের সিঙ্কের মধ্যে জমে থাকা জল খুব সহজেই চলে যাবে। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি। এই পেঁয়াজ আমাদের রান্নাঘরের কঠিন কাজকে সহজ করে দিতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কি করছি, এই দেখুন এইভাবে 4 সাইড ঘুরিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবার আমি কি করব, পেঁয়াজটাকে যে টুকরো করে নিয়েছি, পেঁয়াজের মধ্যে যে পাট রয়েছে এটাকে আমাদের এইভাবে আলাদা করে নিতে হবে। দেখুন এইভাবে আমি খুলে খুলে এটাকে আলাদা করে কিন্তু নিয়ে নিচ্ছি। এইভাবে আলাদা করলে কি হয়, পেঁয়াজটা সহজে নষ্ট হয় না, অনেক দিন মানে ভালো থাকে। আর কিভাবে ব্যবহার করব, সুচ সুতো নিয়ে নিয়েছি। সুচ সুতোর সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে দেখুন মানে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে গিট দিয়ে নেব। আমাদের রান্নাঘরে অনেক সময় দেখা যায় আরশোলা এমনকি টিকটিকির খুব উৎপাত হয়। সেই ক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে রান্নাঘরে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন, দেখবেন এর গন্ধের কারণে রান্নাঘরে আরশোলা কিংবা টিকটিকির উৎপাত একেবারেই হবে না। অনেক সময় দেখা যায় আমরা মাছ ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে লেগে যায়, তাই মাছ ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিন। নুন দিয়ে ভালো করে সেই নুনটাকে কড়াইয়ের গায়ে চারপাশে এইভাবে লাগিয়ে দিন। এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মাছ। এবার যদি আমরা মাছটা ভাজতে যাই, কড়াইয়ের গায়ে কখনোই কিন্তু মাছ লাগবে না আমাদের। আর মাছটা ওলট পালট করতে গেলে মাছটা আমাদের ভেঙেও যাবে না। তাই আপনারাও যখনই মাছ ভাজবেন, যারা নতুন গৃহিণী অনেকেই জানেন আশা করি, যারা নতুন এইভাবে একবার মাছটাকে ভেজে দেখবেন, কত সহজেই আপনাদের মাছটা ভাজাও হবে আর কিন্তু লেগেও যাবে না। ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় ধরে দেখা যায় ছোট মাছ কাটতে হয়, বিরক্ত লাগে। আমরা অনেক সময় বাজার থেকে ছোট মাছ কেটেও নিয়ে আসি। আমাদের বাড়িতে যে এই ধরনের দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি থাকে মাটির, এই হাঁড়ির সাহায্যে আমাদের সেকেন্ডও সময় লাগবে না, আমরা মাছ কেটে নিতে পারবো। আপনারা যদি একটু বড় পরিমাণ এরকম হাঁড়ি নিয়ে নিন, বড় হাঁড়ি, তাহলে কিন্তু আরও কম সময়ের মধ্যেই আপনারা ছোট মাছের যে আঁশ হয় এটাকে ছাড়িয়ে নিতে পারবেন। কারণ ছোট মাছের মধ্যে দেখবেন একদম ছোট ছোট আঁশ হয়, যেটা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে। এইভাবে আপনারা মিষ্টির হাঁড়ি বা মাটির যে হাঁড়িগুলো, দইয়ের হাঁড়ি, এইভাবে একটু মাছটা ঘষে নিলে ছোট ছোট যে আঁশগুলো সেটা সহজেই বের হয়ে যায়। এবার ছোট মাছের কাটার জন্য ছুরি, বটি, কাঁচির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এইভাবে হাতের সাহায্যে হালকা করে চাপ দিলেই পেটের নোংরাটা বের হয়ে যাবে। তারপর হাত দিয়ে টানলেই দেখবেন ডানা, যে ওপরের যে লেজের অংশ, সেটা আপনারা এইভাবে আলাদা করে নিতে পারবেন। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, সেটার সাহায্যেও খুব তাড়াতাড়ি মাছ, ছোট মাছ কেটে নেওয়া যায়, আঁশ ছাড়িয়ে নেওয়া যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, এখানে প্লাস্টিকের চা ছাঁকনি নিলে কিন্তু হবে না। এই ধরনের লোহার চা ছাঁকনি বা স্টিলের চা ছাঁকনির নেটটাও দেখবেন লোহার হয়। এইভাবে নেটের মধ্যে মাছটাকে দিয়ে কিছু সময়ের জন্য ঘষে নিলেই দেখবেন মাছের যে আঁশটা থাকে কত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় লাগে না, খুব তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। তারপর টেনে কানকো লেজ এইভাবে ছিঁড়ে নিলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। ফ্রিজ আমরা কম বেশি প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি বন্ধুরা, কিন্তু দেখবেন আমাদের ফ্রিজ থেকে অনেকটা পরিমাণ কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। আর মাসের শেষে আমাদের অনেকটা টাকাই খরচ হয় ইলেকট্রিক বিলের জন্য। কিছু টিপস অ্যাপ্লাই করলে ইলেকট্রিক বিলের খরচ আমরা নিজেরাই কমিয়ে ফেলতে পারি। আমরা অনেক সময় দেখা যায় যে দুধ, খাবার ফ্রিজের মধ্যে খোলা রেখে দিই। দুধ, খাবার ফ্রিজের মধ্যে খোলা রাখলে এগুলো ঠান্ডা হতে অনেকটা সময় লাগে, বিশেষ করে লিকুইড জিনিস বা যে কোনো খাবার। তাই যখনই রাখবেন ঢেকে রাখবেন। এতে যে শুধু খাবার ঠান্ডা হতেই সময় কম লাগবে তা নয়, ফ্রিজেও দেখবেন বাজে দুর্গন্ধ হবে না। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করার দরকার পড়বে না। বা আমরা অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে ভরে ভরে খাবার রেখে দিই, যে খাবারগুলো বাইরে রাখলেও ঠিক থাকে সেগুলোও ফ্রিজের মধ্যে ভরে রাখি। ফ্রিজের মধ্যে বেশি পরিমাণে যদি জিনিস রাখা হয়, ফ্রিজকে বেশি কাজ করতে লাগে, তাহলেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। অনেক সময় ডিপ ফ্রিজে দেখা যায় অতিরিক্ত মাত্রায় বরফ জমে যায়, যতটা বরফ প্রয়োজন নয় ততটাও বরফ জমে যায়। তাই ফ্রিজটাকে আপনারা সবার
প্রথমে কিছু সময় বন্ধ রেখে বরফটাকে গলিয়ে নিন। তারপর দেখুন ডিপ ফ্রিজে বরফটাকে আমি গলিয়ে নিয়েছি। এখানে একটি চা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নুন। তারপর কি করব, এখানে ডিপ ফ্রিজে যেখানে অতিরিক্ত বরফ জমে সেই জায়গাটা এইভাবে আমি নুনটাকে ছড়িয়ে দিচ্ছি। এখানে নুনটা দেওয়ার কারণে কি হবে, চা ছাঁকনির মাধ্যমে নুনটা সব জায়গায় সমানভাবে পড়বে। প্রয়োজনের বেশি বরফ কিন্তু কখনোই জমবে না। আর অতিরিক্ত বরফ যদি না জমে তাহলেও দেখবেন ইলেকট্রিক বিলের খরচটা অনেকটাই কম আসবে বন্ধুরা। অনেক সময় দেখা যায় যে রাবারটা থাকে না, এটা ঢেলা হয়ে যায়, মানে দরজার যে রাবারটা, আর এই রাবারটা ঢিলা হওয়ার কারণে কন্টিনিউ ফ্রিজের ঠান্ডা হাওয়াটা বাইরে বের হতে থাকে। এতে কিন্তু দেখা যায় ইলেকট্রিক বিলের খরচ আমাদের অনেকটাই বেশি আসে। তাই মাঝে মাঝে তো পরিষ্কার করতেই হবে। তাছাড়াও আপনারা কি করবেন, যে রাবার নষ্ট হয়ে গেছে কিনা, ঢেলা হয়েছে কিনা, একটি কাপড়ে মানে পেপার এইভাবে দিয়ে পেপারটাকে টানতে থাকুন। যদি দেখবেন সহজেই পেপারটা চলে আসছে তাহলে বুঝতে হবে যে এই রাবারটা চেঞ্জ করতে হবে। আর যদি টেনে টেনে বের করতে হয় তাহলে রাবার ঠিক রয়েছে। অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন, এতে দেখবেন আপনাদের ইলেকট্রিক বিলের খরচ